আপনারা অতি দ্রুত আমাদের সঙ্গে আলোচনা করে আমাদের সমস্যাকে সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করুন। কিন্তু রাজ্য সরকার সেই আবেদনকে এখনো পর্যন্ত কোনো সাড়া দেয়নি। কারণ একটা কথা বলতে হয়, রাজ্যের যে বর্তমান সরকার 2018-এর রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, যদি এই বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসতে পারে তাহলে 10,323-এর সমস্যা তারা সংবিধান আইন সব কিছু মেনে সমাধান করবে। কিন্তু সরকারে আসার পর তারা তাদের যে প্রতিশ্রুতি দেওয়া ছিল সেটাকে তারা বেমালুম ভুলে যান। আমরা এই ধর্ম মঞ্চ থেকে আবার রাজ্য সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের দেওয়া প্রতিশ্রুতি আপনারা একটু স্মরণ করুন এবং এই সমস্যাকে কিভাবে সমাধান করা যায় তার উদ্যোগ কিন্তু আপনারা গ্রহণ করুন। এবং প্রয়োজনে যদি আপনারা ত্রিপাক্ষিক বৈঠক যদি বসতে হয়, আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে প্রস্তুত আছি। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেই সম্পর্কে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা গত 3 অক্টোবর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মহাকরণে মিলিত হয়েছিলাম এবং আমাদের এই সমস্যাকে কিভাবে সমাধান করা যায় দাবি এবং প্রস্তাবও দিয়েছিলাম। আমরা দাবির মধ্যে ছিল আমাদের পার্মানেন্ট সলিউশন। ওই পার্মানেন্ট সলিউশনের মধ্যে অপশন বি, অপশন এ, অপশন বি, দুইটা অপশন আমরা দিয়েছিলাম। যাদেরকে 127 প্যারা দিয়ে রক্ষা করতে পারে তাদেরকে সেই অনুসারে করুন এবং বাকিদেরকে 12,000 পোস্ট যেটা শিক্ষা দপ্তরের সৃষ্টি করা ছিল সেখানে অবজার্ভ তাদেরকে ওইখানে রাখবে। কিন্তু রাজ্য সরকার আমাদের এই প্রস্তাবে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এবং এও বলেছিলাম আমরা মৃত পরিবারগুলির মধ্যে একটি করে ডাইন হার্নেসে সরকারি চাকরি, এবং আর একটা সবচেয়ে জ্বলন্ত যে উদাহরণ আমাদেরকে কিভাবে চাকরিতে রাখতে পারে সেটাও আমরা তুলে ধরেছিলাম রাজ্য সরকারের কাছে। সেটা হলো 58টা রিট পিটিশনের মধ্যে তৎকালীন রাজ্য সরকার যখন জাজমেন্ট দেওয়া হয়েছিল শুধুমাত্র 57টা রিট পিটিশনকে ইমপ্লিমেন্ট করে বাকি যে একটা রিট পিটিশন 537/2012 সায়েন্স সেটাকে কোনো ইমপ্লিমেন্ট করেনি। এখন আমাদের বক্তব্য হলো এই জায়গাতে আমাদের যে চাকরিটা হয়েছিল সেটা হলো ত্রিপুরার রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি। একটু আমরা ইতিহাসকে জানতে হয়, তা হলো ভারতবর্ষের 309 সংবিধান অনুসারে সরকারি কর্মচারী নিয়োগের নিয়ম নীতি তৈরি করা হয়েছিল এবং ত্রিপুরাতে সেই নিয়মকে ফলো করে 1971 সালে প্রথম রিক্রুটমেন্ট রুলস তৈরি হয় এবং পরবর্তীকালে 2003-এ সেই 71 সনের রিক্রুটমেন্ট রুলসকে কিছুটা সংশোধন করা হয়। সেখানে বলা হয় রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসিতে 70% সিনিয়রিটি এবং সিনিয়রিটি কাম মেরিট এবং 30% নিট। দীপক গুপ্তার জাজমেন্টে রাজ্য সরকারের তরফ থেকে তখন নিট শব্দটার সাপেক্ষে যুক্তিযুক্ত কোনো উত্থাপন করতে পারেনি বলে এই রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসিকে বাতিল করা হয়েছিল। এখন আমি একটু কথা বলতে চাই এখানে, ভারতবর্ষের 2019-এর পার্লামেন্ট ইলেকশনের আগে মোদী সরকার এই নিট শব্দটাকে কিন্তু আইনসঙ্গত করেছে। 124তম সংবিধানী সংশোধনী আইনে নিট শব্দ কিন্তু এখন সংবিধানের অন্তর্ভুক্ত। আমরা এই নিট শব্দ অর্থাৎ রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসিকে নিয়ে 2020-এ আমাদের দীপক গুপ্তার যে জাজমেন্টটা ছিল সেই জাজমেন্টের 127 প্যারা অনুসারে আমরা কিছু যে প্রশ্ন ছিল আমাদের সেটাকে জানার জন্য আবার আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলাম। কিন্তু ওই নিট শব্দের কারণে সেটা আবার অ্যাকসেপ্ট হয়নি। এখন প্রশ্ন হলো পার্লামেন্টে অ্যাকসেপ্ট হওয়ার পরও নিট শব্দটা কেন যুক্তিযুক্ত হবে না? যাই হোক,
2003-এর রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি দিয়ে যদি আমাদের চাকরি চলে যায়, 2003-এর রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি দিয়ে শুধু 2010-এর জিটি পিজিটি এবং 13-14-এর ইউজিটির চাকরি হয়নি। আমি শুধু শিক্ষা দপ্তরের কথাই উল্লেখ করব। শিক্ষা দপ্তর 2003-এর রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি অনুযায়ী 2005-এর জিটি, 2007-এ পিজিটি, 2005-এও পিজিটি, 2009-এ এটি, 2010-এ জিটি পিজিটি, 2011-তে এটি, 2012-তে এটি সায়েন্স, 2013-14-তে ইউজিটি এবং সর্বশেষ 2015-16-তে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আইএস নিযুক্ত করে ওই রিভাইস এমপ্লয়মেন্ট পলিসির মাধ্যমে। এখন প্রশ্ন হলো, যদি রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি 2010-এর জিটি পিজিটি এবং 13-14-এর মধ্যে অ্যাপ্লিকেবল হয়, বাতিল হয়, তাহলে 2005, 2007, 2009, 2010, 2011, 2012, 2013-14, 2015-16-এর এই রিক্রুটমেন্টগুলি বাতিল হবে না কেন? এই নিয়ে আমাদের প্রশ্ন। কে করেছিল সেটা? নিশ্চয়ই রাজ্য সরকার। রাজ্য সরকার যদি দোষ করে থাকে, এই দোষের কে সাজা ভোগ করবে? বারবার একটাই প্রশ্ন ঘুরে আসে। যদি দোষ করে থাকে রাজ্য সরকার, এখন এও একটা উল্লেখ করতে হয়, দীপক গুপ্তার জাজমেন্টের 122 নম্বর প্যারাতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, যাদের নামে সিলেকশন প্রসেস নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল তাদের চাকরি 2014-এর 31 তারিখ ডিসেম্বর পর্যন্ত থাকবে এবং 2014-এর 31 ডিসেম্বরের পর থাকবে না। যাই হোক, ওই মামলাকে নিয়েই তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং দীর্ঘক্ষণ বিচার চলাকালীন 2017-এর 29 মার্চ মহামান্য সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টকে বহাল রাখে। এখন প্রশ্ন হলো, এই জায়গাতে যদি দীপক গুপ্তার জাজমেন্ট বহাল রাখে, দীপক গুপ্তার জাজমেন্টে শুধুমাত্র 2010-এর জিটি পিজিটি এবং 2013-14-এর ইউজিটির কেস ছিল না, ওই কেসের মধ্যে 2012 সনের সায়েন্স টিচারদের একটা কেস ছিল, সেই কেস নম্বর হলো 537/2012 সায়েন্স। আমি বারবার বলি এই কথা, 100 বার বলবো, 1000 বার বলবো, যেটা সত্য সত্যকে আমি বলবো। যদি জেলে যেতে হয় জেলে যাব, যদি অ্যারেস্ট করতে হয় এখান থেকে আমাকে অ্যারেস্ট করুন। আমি বারবার বলবো, 1000 বার, লাখ বার, যতবার আমি মাইকের সামনে আসবো আমি এই কথাটা ততবার বলবো। কারণ আমি অন্যায়ের সঙ্গে কোনোদিন সমঝোতা করব না। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলবো, যেটা সত্য সেটাকে সত্যই আমি বলবো। সেটার সঙ্গে আমার কোনো আপোষ নেই। কারোর মনে কোনো কিছু যদি লেগে থাকে সেটা আমি দুঃখ অনুভব করি, কিন্তু সত্যকে আমি বলবো। এখন যদি আমাদেরকে 2018-এর পরে টার্মিনেশন করা হয়, ওই 4 জন সায়েন্সকে কেন টার্মিনেশন করা হবে না, সেটা নিয়ে আমাদের প্রশ্ন। যদি তাদেরকে না করে, আমাদের টার্মিনেশনও উইথড্র করতে হবে, তারপরে বিচার করুন। গতকালকেও ছিল, আগামী কয়েকদিন পরে আবার তাদের হিয়ারিং হবে। আমার বক্তব্য হলো, এই জায়গাতে সুপ্রিম কোর্টের অর্ডারে যদি আমাদের চাকরি চলে যায়, সুপ্রিম কোর্টের অর্ডারে আর একটা চাকরি কেমনে থাকবে? এই প্রশ্নের উত্তর কে দিবে? যদি ভুল বলে থাকি, আমি এক্ষুনি দীপক গুপ্তার জাজমেন্টের কপি নিয়ে আসবো, প্রমাণ করে দিব কোন নম্বর প্যারাতে এই 12 সায়েন্সের কেস আছে। 47 নম্বর প্যারাতে উল্লেখ আছে 12 সায়েন্স 4 জন ডাইরেক্টলি রেসপন্ডেন্ট, মিথুন দে, আব্দুল বাসার জিয়াউদ্দিন, সুমন দেবনাথ, বিধান সিনহা। আমি পরিষ্কার বলবো, 3 নম্বর থেকে 6 নম্বর সিরিয়াল অক্ষরে অক্ষরে মনে আছে আমার। এটা কি বাম না রাম? আমি কোনো কিছু চিনি না, আমি রামকেও চিনি না, আমি বামকেও চিনি না। আমি যেটা সত্য সেটাই বলবো। আমি এই বলি, বারবার আমি বলি, এই চাকরি চলে যাওয়ার পেছনে গভীর রাজনীতিক চক্রান্তের শিকার আমরা।
একমাত্র রাজনৈতিক চক্রান্তের শিকারের কারণে আজকে আমরা পথে নামতে হয়। কোনো মহল থেকে বলা হয় অউপযুক্ত, পাপের বোঝা। অউপযুক্ত না যুক্ত, তার প্রমাণ কে করবে? না হাইকোর্ট, না সুপ্রিম কোর্ট, না আমাদের ছাত্র, না আমাদের ছাত্রের অভিভাবকরা, না রাজ্যবাসী। যদি আমরা অউপযুক্ত হই, 2013 সন থেকে ত্রিপুরা বোর্ডের খাতা দেখেছিলাম এই অউপযুক্ত অভিজ্ঞতাকে নিয়ে, সেইগুলি কি বাতিল হবে? এখন তাদের প্রশংসাপত্র কি বাতিল করবে রাজ্য সরকার? এর জবাব কোথায়? জবাব দিতেই হবে। এবং দাবি করা যদি আমাদের পাপ হয় তো গুলি করুন। এবং এই আবেদনে সাড়া দিয়ে এখনো পর্যন্ত যদি রাজ্য সরকার সাড়া না দেয়, এই কয়েকদিনের মধ্যে আমরা একটা চরম বার্তা দিব রাজ্য সরকারকে। একটা চরম বার্তা দিব আমরা রাজ্য সরকারকে। এবং সুইসাইডের জন্য আমরা আবেদন করব রাষ্ট্রপতির কাছে, যদি আমাদের দাবি অযুক্তি হয়। রাষ্ট্রপতি আমাদেরকে সুযোগ দেন, আত্মহত্যা করে নিব। কারণ এই অন্যায়কে নিয়ে আমরা মাথা পেতে বেঁচে থাকতে পারবো না। কারণ আমাদের কোনো দোষ নেই, আমরা সাজা বুক করতে রাজি আছি। আমাদের কি দোষ ছিল? আমাদেরকে কোনো অন্যায় ছিল? বর্তমান রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী উনি কয়েকদিন আগে বলছেন না, উনি আগের যে বক্তব্যগুলি সেটা উনি বুঝতে পারছেন ওই বক্তব্যগুলি ছিল ভুল। কারণ উনি বলেছিল আমরা অনুপযুক্ত, অযোগ্য, শিক্ষাদানে শিক্ষা দেওয়ার মতো আমাদের অভিজ্ঞতা নেই এবং আমরা পাপের বোঝা। বর্তমানে উনি বলছেন তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, যোগ্যতা সবকিছু ঠিক, শুধুমাত্র ভুলের কারণে। তো ভুলটা কাদের ছিল? রাজ্য সরকার একটা তদন্ত কমিশন গঠন করেছিল বিধানসভার মধ্যে দাঁড়িয়ে। সেই তদন্ত কমিশনের রিপোর্ট আজকে প্রকাশ করার কথা, জমা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের কাছে। কেন আজকে জমা দিতে পারল না তদন্ত কমিশন? কেন দেরি? তদন্তের নামে তদন্ত। আজকে লাস্ট ডেট ছিল, এক্সটেনশন করেছে 31 জানুয়ারির মধ্যে সেই তদন্ত কমিশনের রিপোর্ট জমা দেওয়ার জন্য। আমি বলতে চাই সেটাও যেন টেস্ট পার না হয়। আমি বলবো এই ধর্ণা মঞ্চ যতদিন আমরা আছি এর মধ্যে আপনারা আপনাদের তদন্ত কমিশন রিপোর্ট প্রকাশ করুন এবং কে ভুল করেছে চিহ্নিত করে তাদেরকে সাজা দেন। কেন আমরা সাজা বুক করব? বিনা দোষে আমরা কেন সাজা বুক করব? তার জবাব কোথায়? না তৎকালীন সরকার, না বর্তমান সরকার। ভুল কে করেছে? নিশ্চয় শিক্ষা দপ্তর। কে ইন্টারভিউ নিয়েছিল? শিক্ষা দপ্তরের কোনো অফিসার? কে অফার দিয়েছিল আমাদেরকে? শিক্ষা দপ্তরের অধিকর্তা। ওনার সিগনেচারে ভুল যদি থাকে, উনি তো ভুল করেছিল। তো সাজা কি আমার হবে, না অধিকর্তার হবে, না যারা ইন্টারভিউ নিয়েছিল তাদের হবে? ইন্টারভিউ বোর্ড গঠন করেছিল তখন ইন্টারভিউ নেওয়ার জন্য। তাদের সিলেকশনের মাধ্যমেই আমরা নির্বাচিত হয়ে রাজ্যের অন্যান্যরা যেভাবে চাকরি পেয়েছিল আমরাও পেয়েছিলাম। তো তাহলে পূর্বের ইন্টারভিউগুলো বাতিল হওয়ার কথা ছিল, এটাও ভুল। আমরা একটা ভুলের জন্য যদি চাকরি চলে যায়, 12 বিজ্ঞান সায়েন্সটা 3টা ভুল নিয়ে কেমনে চাকরি করতে পারে? তার জবাব কে দিবে? আমাদের যদি রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি ভুল হয়, তাদের এনসিটি গাইডলাইন ভুল, এনসিটি গাইডলাইনকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করে এবং এনসিটি গাইডলাইন অনুসারে যদি সেকেন্ডারি এডুকেশনের শিক্ষক নিয়োগ করতে হয় কম্পালসারি বিএড থাকতে হবে এবং মার্কস 50% থাকতে হবে। আমাদের সময় কোনো কিন্তু এনসিটি গাইডলাইন চালু হয়নি। এনসিটি গাইডলাইন চালু হয় 23 অগস্ট 2010। আমরা কেউ চাকরিতে এর আগে যোগদান করেছি এবং যারা পিজিটি তারা 26 অগস্ট 2010 চাকরিতে নিযুক্ত হয়। আর 12 সায়েন্সের বিজ্ঞপ্তি হয় 2014 25 অগস্ট। 23 অগস্ট এনসিটি গাইডলাইন চালু হয়, জারি হয়, নোটিফিকেশন হয় এবং তাদের চাকরির জন্য অ্যাডভার্টাইজ পাবলিশ হয় 25 অগস্ট 2010। তো ভুল কার? কে ভুল করেছে? ওই সময়ের ডাইরেক্টর কি দেখেন নাই এনসিটির গাইডলাইন? এবং এনসিটির গাইডলাইন কি লেখা ছিল? এনসিটি গাইডলাইন অনুসারে যারা এখন চাকরি পাবে
তারা এনসিটি গাইডলাইন অনুসারে চাকরি করতে হবে এবং যাদেরকে সেকেন্ডারি এডুকেশনে নিযুক্ত করবে তাদের বিএড কম্পালসারি। তারা কি জমা দিয়েছে? তারা হাইকোর্টে এফিডেভিট আকারে 17ই নভেম্বর রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে ওই যে 4 জন সাইন্সে তারা ওই তন্ময়নাথ ভার্সেস স্টেট অফ ত্রিপুরার কেসের সঙ্গে লিঙ্ক এবং 58টা রিট পিটিশনের মধ্যে এই 536/2012 সায়েন্স একটা আছে এবং বর্তমান রাজ্য সরকার তাদেরকে টার্মিনেশন করার জন্য সুপোজ নোটিশ করছে। এটাও আবার জামাই আডারে উপ অধিকর্তা অফিসের গাড়ি নিয়ে ওনাদের বাড়ির ঠিকানায় ওনাদের টার্মিনেশনের যে কপিটা তুলে দেয়। সকল জবাব দেওয়ার জন্য জানি, সব কিছু জানি। আমাদের বেলায় কোথায়? প্রশ্ন হলো এই জায়গাতে, যখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেস চলছিল, রাজ্যের বহুল প্রচারিত একটা পত্রিকায় যাদের নামে চ্যালেঞ্জ হয়েছিল তাদের জন্য কিন্তু নোটিশ করেছিল হাইকোর্ট। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকেও নোটিশ হয়েছিল। আমার কাছে তো আসেনি, আমার কাছে তো আসেনি। কারোর কাছে আসে কিনা জানি না। শুধুমাত্র 462 জন, এটাও একজন নামে বল 2 বার 161 জন হওয়ার কথা। এখন প্রশ্ন হলো, একটা কমলার, এক বস্তা কমলার মধ্যে 2টা কমলা যদি নষ্ট থাকে, সব কমলা কি নষ্ট? এটাও তো প্রমাণ করতে হবে কোন কমলাগুলি নষ্ট এবং পরবর্তীকালে কি করতে হয়। সেটা তো যারা প্রশাসনে আসছিল তারা জানার কথা ছিল, আমার না। কারণ আমি প্রশাসনের কেউ না, আমি একমাত্র প্রত্যেক কর্মচারী শিক্ষক ছিলাম। আমি জানিও না কে যে চলছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, আমি জানিও না, কারণ আমাকে নোটিশ করা হয়নি। এবং হঠাৎ করে একদিন শুনলাম যেদিন স্কুল বন্ধ, 7 মে 2014 ত্রিপুরা হাইকোর্টের একটা রায়ে সবার চাকরি বাতিল। সবার চাকরি কিন্তু বাতিল না। ওই দিন রাজ্যের যে প্রখ্যাত উকিল যিনি আমাদের বিপক্ষে ছিলেন, উনি নিজের পক্ষে নিজেই বক্তব্য করেছিল, যাদের নামে চ্যালেঞ্জ করা হয়েছে আমরা, তারা বাতিল। কিন্তু উনি ভুলে করে বলেছেন বেকাররা বলে। প্রথম উনি বলছিল আমরা যাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিলাম তাদের চাকরি বাতিল, পরে হঠাৎ করে উনি বলে দেয় বেকাররা। আমি জানি না এটার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা, থাকলে থাকতেও পারে। যাই হোক, এখন আমাদের প্রশ্ন হলো, 3টা ভুল নিয়ে যারা চাকরি থাকতে পারে আর আমাদের একটা ভুলে তকমা দিয়ে চাকরি থেকে যদি তাড়িয়ে দেয়, এটা কি মাতৃসুলভ আচরণ না মাতৃসুলভ আচরণ? প্রশ্ন পাবো, এটার বিচার কই পাবো আমরা? কোথায় পাবো বিচার? বিচারের নামে অবিচার। এবং তৎকালীন রাজ্য সরকার যদি দীপক গুপ্তার জাজমেন্টে আমি বলবো যদি একটু স্ক্রুটিনি করত, ব্যাপারটা এই জায়গার আসার কথা ছিল না। কারণ ওইখানে 2 ধরনের কেস ছিল, যেটা দীপক গুপ্তার জাজমেন্টের 130 পাতায় উল্লেখ। এখানে 2 ধরনের কেস, একটা হলো রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসিকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়, আর একটা সিলেকশন প্রসেসকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়। এবং 127 নম্বর পেরাতে বারবার আমরা বলি, ওইখানে যাদের নামে শুধুমাত্র রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসিকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল তারা এই জাজমেন্টের আন্ডারে পড়বে, বাকিরা না। আমি বলবো, আমার বক্তব্যে কেউ মনে যদি আঘাত লাগে থাকে কিন্তু কিছু করার নেই, সেটাও আমি পরে আসবো। আমি 122 নম্বরের পর দ্য ফিউচার শব্দটা কিন্তু উল্লেখ আছে দীপক গুপ্তার জাজমেন্টে। আপনারা ঠিকভাবে জাজমেন্টটা দেখুন, ওইখানের মধ্যে লেখা আছে 122 প্যারার পর 123 প্যারার আগে 122 এবং 123-এর মাঝখানে ফিউচার। আমি এটা জানি না, কারণ আমি কোনো উকিল না, আমি কোনো জাহাশোনা, কারণ সেই রকম অভিজ্ঞতা আমার নেই। তবে যদি ওইটাকে নিয়ে একটু মূল্যায়ন করা হয়তো ওই সময়ে, তাহলে কিন্তু হয়তো বা কিছু একটা হয়ে যেত আমাদের। কারণ ফিউচার কি বুঝাইতে চাইছেন আমি বুঝি না। 125 প্যারা নিয়ে চাকরি চলে যাওয়ার পর
যারা টেট পরীক্ষার মাধ্যমে আবার চাকরিতে যোগ করে, পাস সার্ভিস কাউন্ট সহ সিনিয়রিটি এবং পেনশন যদি থাকতে পারে, তো এই চাকরির অবৈধতা কোথায়? যদি প্রশ্ন করি আমি, 125কে যদি মান্যতা দেয়, 127কে দিবে না কেন? প্রশ্নটা এই জায়গাতে। 125 নম্বরের উল্লেখ আছে, পরবর্তীকালে যারা চাকরিতে নিযুক্ত হবে তাদেরকে পূর্বের যে চাকরি সার্ভিস লাইন সেটা কাউন্ট হবে, সিনিয়রিটি থাকবে, পেনশন বেনিফিট থাকবে। সার্ভিস রুল অনুসারে চাকরি যদি বাতিল হয়ে যায়, এটা কাউন্ট হবে কি করে? তার মানে ফিউচার শব্দের মধ্যে কি আসিল? সেটা বলা কি আমরার অপরাধ? সেটা কি অন্যায়? দোষটা কার ছিল? আমি রামকেও বলবো না, শ্যামকেও বলবো না, কারণ একটু কাজেও আমরা অনেক সময় কাব্য নিয়োগ মূল্যায়ন করতে হয়। মহাভারত যখন চলছিল, দুর্যোধনের পক্ষেরাও ছিল, পঞ্চপাণ্ডবের পক্ষেও ছিল। মহাভারত যুদ্ধ যদি ঠিকভাবে বিচার হয়তো রেজাল্ট অন্যরকম থাকতে পারত, কারণ একালব্যকে যদি গুরু দক্ষিণা দ্রোণাচার্য না চাইতেন, মহাভারতের যুদ্ধ কিন্তু একটু অন্যরকম থাকতে পারত। আমাদের জন্ম কিন্তু একালব্যের মতো, আমরা পঞ্চপাণ্ডবের পক্ষেও না, দুর্যোধনের পক্ষেও না, কারণ ওই একালব্যকেও বিনা গুরু শিক্ষায় দক্ষিণা চাওয়া হয়েছিল। একালব্য কারোর কাছে কিন্তু গুরু শিক্ষা গ্রহণ করেনি, করেছিল? কেউ প্রমাণ দিতে পারবে মহাভারতে? কিন্তু ষড়যন্ত্র করে একালব্য যদি যুদ্ধে অংশগ্রহণ করে, অর্জুনের কিন্তু বিপদ থাকতো, এটা আমরা জানি। আগে ভাগেই একালব্যকে গুরু দক্ষিণা পেয়ে যে একে দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা চেয়ে নেয়। আমাদের দশাও ঠিক সেই, বুঝতে হবে। এই জন্য আমি বলি, রাজনীতিক চক্রান্তের শিকার আনছে নাই, ও জায়গায় রাজনীতিক চক্রান্ত শিকার করুন। তাই তো 5, 6, 7 নাজি, 9 নাজি, 10 নাজি, 11 নাজি, 12 নাজি, 13, 14 নাজি সাবো বুঝেক বাং আঙাবো বারবার বুঝিরি সানা নাইয়া অঙ্গভঙ্গও বুঝি দি। অর্থনৈতিকভাবে আক্রমণ খানি একদিকে শিক্ষা দীক্ষাতে আক্রমণ খানি আবন লক্ষ্য দङ জায়গা আপাদিনো जोङो চক্রান্ত খাই পুজানো ময়দান থেকে নরিরি হকা। কারণ जोंनोगौ 1980 सननि सिगां बा 70 नि दशक सिनि बर' गामसायाव बाहायदोंमोन अर्थनैतिक स्टेटास बाबु बाहाय जों खाय सकायता सिनि बिसङाव डाक्टार रोंखा, इन्जिनियार रोंखा, अफिसार रोंखा, केन केन फ्रिक रोंखा बाहायकेबा एकमात्र लेखापड़ा दङ। लेखापड़ा खायनायनि हिंखाय पुजार दरकार तामो रां फैसा नांगौ। रां फैसा करिखा जों लेखापड़ा खायमैया लेखापड़ानो डाइरेक्टली अटैक खायो राङो अटैक खायतां काबतायबो दुइ धरने रोंगौ। একদিকে রাজনীতিবো নঙ্গ কোনো গোসল নাই, একদিকে হিংকা লেখাপড়াতেই কোনো গোসল নাই। একটা জাতি ধ্বংস খাই না হিংকায় শিক্ষা হিংকা দিন সবচেয়ে বেশি অস্ত্র কাহার। আবার কিন্তু নেলসন ম্যান্ডেলা সাইকেল মতো শিক্ষা আছে যত সাই অস্ত্র রাখ নয়। এই জন্য নেলসন ম্যান্ডেলা বলেছিল, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল। স্কুলগুলির অবস্থা, শিক্ষক নেই, ছাত্রও এখন খালি হবে। থাকবে কে? গরু হয়তো ছাগল এডিসির স্কুলগুলির মধ্যে। কারণ অলরেডি 255টা স্কুল সিঙ্গেল টিচার। এই শিক্ষাবর্ষে যদি শিক্ষা চালু হয় 8,800 স্কুল সিঙ্গেল টিচার হয়ে যাবে। সিঙ্গেল টিচার দিয়ে কি স্কুল চলে? এবং যে সমস্ত স্কুলগুলি এখন হায়ার সেকেন্ডারি সেগুলি আস্তে আস্তে হয়তো বা ডিমোশন হবে। কারণ ওই সমস্ত স্কুলগুলিতে 10,323 শিক্ষকরা ছিল। 10,323 শিক্ষকরা এখন টার্মিনেট বিনা কারণে। ওই স্কুলও আস্তে আস্তে শিক্ষা দপ্তর থেকে টার্মিনেট হয়ে যাবে। গভীর চক্রান্তের শিকার, বুঝতে হবে। যাই হোক, আমি বলবো ওই 2015-16-তে যাদেরকে হেডমাস্টার হিসাবে বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা আইএস হিসাবে
রাজ্য শিক্ষা দপ্তর থেকে নিযুক্তি করা হয়েছিল, তাদের কি ছিল 6 মাসের ট্রেনিং, 1 বছরের হয়তোবা ট্রেনিং। এনসিটি গাইডলাইন অনুসারে কি হেডমাস্টার হওয়ার জন্য বিএড আছে, বিএ 6 মাসের ট্রেনিং দিয়ে হেডমাস্টার, আর ওনার অধীনস্থ কর্মচারী 2 বছরের বিএড। হেডমাস্টারের 6 মাস আর তার অধীনস্থ কর্মচারী 2 বছর। কোন ধরনের মহাভারত? কে তৈরি করেছে এই মহাভারত? তাদেরকে সংশোধন করতে হবে আমাদের। এই জন্যই বলি, আসুন আপনাদের বই কিসের, আলোচনায় আসুন, ত্রিপাক্ষিক হোক বা দ্বিপাক্ষিক হোক, আসুন আলোচনা করব। আমরা আমাদের যুক্তি সাপেক্ষে আমাদের দাবিগুলি তুলে ধরব। আপনারা কিভাবে আমাদেরকে রক্ষা করতে পারে সেই ব্যবস্থা আপনারা করুন। তার জন্য আপনার দর কোথায়? এখন বলছেন কোনো নির্দিষ্ট একটা পার্টি অফিস থেকে নাকি আমাদের খাদ্যের জোগাড় করা হয়। কি মূর্খের বক্তব্য! আরে রিক্সা শ্রমিক আমাদেরকে খাওয়ার যোগান দেওয়া যাচ্ছে। লজ্জা হয় আমাদের শিক্ষক হিসাবে। মানবিকতা বোধ কাদের কোথায়? আমরা উঠেছেন বলে রিক্সাওয়ালা মানবিকতার পরিচয় দিয়েছেন ওনারা। যদি সবকা সাথ সবকা বিকাশ করতে চান, সবারই করতে হবে। রাম সাম বিচার করলে হবে না। আমরা রামকেও চিনি না, সামকেও আমরা চিনি না। আমরা চিনি আমাদের চাকরির জন্য আমরা এখানে এসেছি। আমরা কে গেরুয়া, কে লাল, কে হলুদ, কে সবুজ, কে সাদা, কে নীল, কে কালা আমরা জানি না। আমরা এইখানে আমাদের চাকরির জন্য। আপনারা চাকরির ব্যবস্থা করুন, কারণ এই চাকরি চলে যাওয়ার পিছনে আমাদের কোনো দোষ ছিল না। দোষ যদি প্রমাণ করতে পারেন, এক্ষুনি আমরা এই ধর্ণা মঞ্চ তুলে নেব এবং মাথা পেতে বাড়ি চলে যাব। আমরা এখন 1 মিনিটের সময় আমাদের দোষ যদি প্রমাণ করে দিতে পারেন, আমরা এক্ষণ উঠে চলে যাব। আর দোষ যদি প্রমাণ করতে না পারেন, 100 দিন কি 1 বছর বসে থাকবো এখানে। কিন্তু ততদিন না পর্যন্ত দাবি ফিরিয়ে না দেন, ততদিন পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে। কেউ বাধা সৃষ্টি করবে না। কেউ যদি সামনে দিয়ে জয় শ্রীরাম বললে কি আমরা গাবড়িয়ে যাবো? রামের পরিবর্তে কি বলতে হয় আমরাও জানি। রামের পরিবর্তে না কি নিতে হয় আমরাও জানি। সবাই এক ধরনের রাম বলবে না, শ্যামও বলবে। আমাদের মধ্যেও কেউ কেউ আছে রাম বলবে। আমি বলবো লক্ষণ, আরেকজন বলবে কি রাবণ। যা খুশি তাই বলবো আমরা। তোমরাও বলবো তোমার মতো, আমরাও বলবো আমার মতো, যা খুশি। এখানে রাম সামের বিচার না, দাবির জন্য সেটাকে মানতে হবে। কারণ ভারতবর্ষের নাগরিক হিসাবে, গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করতেই পারি। সেটা আমাদের সাংবিধানিক অধিকার। রাজনীতির ফিলোসফি যার যার, ভারতবর্ষের সব রাজ্যের মানুষে, ভারতবর্ষের সব জনগণ রাজনীতি করে যার যার ফিলোসফি নিয়ে। আমিও আমার ফিলোসফি নিয়ে আমি রাজনীতি করি। সেটা কাউকে বলতে হবে না। বুটের বাক্সে আমার রাজনীতির ফিলোসফির পরিচয় আমি দেই। সেটা আমার গোপনীয়তা বিষয়, আমার সাংবিধানিক অধিকার। কে হরণ করবে সেটা? সেটা হরণ করার ক্ষমতা কারোর নেই। কারণ সেটা আমাদের ভারতের সংবিধান আমাদেরকে এই অধিকারটা দিয়েছে। আমি বলবো আপনারা আপনাদের যে বক্তব্য, যে প্রতিশ্রুতিগুলি আবার স্মরণ করুন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? 1 থেকে 2 মাসের মধ্যে সমস্যার সমাধান নাকি পরীক্ষা দেওয়া। আরে আমাদের যে ছাত্র, তারাই তো টেট দিয়ে হয়তো চাকরি পেয়ে গেছে। এই ছাত্রই কি আবার তার শিক্ষকের পরীক্ষা নিবে? কোন দেশের যুক্তি? আপনি আপনার যুক্তি সাপেক্ষে আপনাকে প্রমাণ দেন। আমাদের পরীক্ষা দেওয়ার সমস্যা সমাধানের কথার মধ্যে কি পরীক্ষার কথা ছিল? সেখানে তো পরীক্ষার কোনো কথা ছিল না। সমস্যার সমাধান মানে কি? যা ছিল সেটা আইন মেনেই, সংবিধান মেনেই সংশোধন করে সমস্যার সমাধান করবে। তার মধ্যে আবার পরীক্ষা আসলো কোথায়? আমরা পরীক্ষা দিতে কোনো ডর না। পরীক্ষা আমাদের বই না। ছাত্ররা পরীক্ষা দিয়ে কিভাবে নাম্বার তুলতে হয় 10 বছরের অভিজ্ঞতা আমাদের আছে। কারণ কাছ থেকে সেই অভিজ্ঞতার কথা আমরা শুনতে হয় না বা কেউ দিতে হয় না, জানি আমরা। প্রশ্ন হলো এই জায়গাতে আপনারা এখন যে পরীক্ষা নেবেন সেটা বেকারদের জন্য নেন। যদি আমাদেরকে দোষী প্রমাণ করতে পারে তাহলে আমরা পরীক্ষা দিব। আগে দোষী প্রমাণিত হলো না, পরীক্ষার কথা। যাই হোক, রাজ্য সরকারকে আমি বিনম্রভাবে
এখন আবার অনুরোধ করি, আপনারা এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং সমাধান করার রাস্তা কিন্তু এখানেই আছে। একটা জায়গাতে উল্লেখ আছে, আমরা যখন কেস করেছিলাম সুপ্রিম কোর্টে এবং গত 5 অগাস্ট সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্টটা বের হয়েছিল, সেখানে 10-এর পয়েন্ট 1 এবং বি পয়েন্টে লেখা আছে পিটিশনারদের চাকরি কিন্তু 127 প্যারা অনুসারে এখনও প্রোটেক্টেড। কিন্তু তার ব্যাখ্যাতে সুপ্রিম কোর্ট বলেছে যে তন্ময়নাথ ভার্সেস স্টেট অফ ত্রিপুরা যখন কেস চলছিল, ওই পিটিশনাররা তখন কোনো রিভিউ বা কোনো জানার জন্য কোর্টে গিয়েছিল না, তাদের বক্তব্য দেওয়ার জন্য। এখন আমি রাজ্য সরকারের শিক্ষা দপ্তরকে আমি বলতে চাই, ওই হাইকোর্টের আদেশ মূলে যখন পত্রিকায় রিপোর্ট বেরিয়েছিল, তখন রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে জানা আছে বা জানা থাকার কথা, কিভাবে বের হয়েছিল? আমাদেরকে তো কোনো হয়নি। প্রমাণ যদি দিতে পারে এখানে আমাদেরকে নোটিশ করা হয়েছিল, সেও ধর্ণা মঞ্চ তুলে নিব, আমরা অন্ততপক্ষে আমি তুলে নিব, কিন্তু প্রমাণ দিতে হবে। আমন্ত্রণই করিনি, নিমন্ত্রণ কিভাবে স্বীকার করব? আগে আমন্ত্রণ করুন, যদি নিমন্ত্রণ স্বীকার করবে কি করবে না এটা তার যার যার ব্যক্তিগত ব্যাপার। অন্ততপক্ষে আমাকে যদি আমন্ত্রণ করতো আমি কিন্তু স্বীকার করতাম। যাই হোক, আর বেশি দীর্ঘায়িত করব না, আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে আবার ধন্যবাদ এবং অভিনন্দন।